লিওনেল মেসি, দ্য গ্রেটেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড। লাস্ট ম্যাচটাতে আরও 2টো গোল করে লিওনেল মেসি কিন্তু এখন রয়েছে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার একেবারে শীর্ষে, 18 গোল করেছেন এখন পর্যন্ত। অন্যদিকে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা মোট 5টি গোল করেছে, মেসিও ঠিক 5টি গোলই করেছে। একটু আমরা যদি এমবাপ্পের দিকে তাকাই, ক্লোসাকে ছুঁয়ে ফেলেছেন, 16টি গোল করেছেন তিনি এবারের বিশ্বকাপে। প্রথম বিশ্বকাপে ছিল 4টি গোল, 2018, 2022-এ 8টি গোল করেছিলেন, আর এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে 4টি হয়ে গেছে। আমার কেন যেন মনে হয় এমবাপ্পে হয়তো 16টি গোল করবে। একটু যদি হাল্যান্ডের দিকে তাকাই, প্রথম ম্যাচে জোড়া গোল নরওয়ের জন্য, সেকেন্ড ম্যাচেও জোড়া গোল। তিনি কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং নরওয়ে তাদের জয়ের উল্লাসটা এমনভাবে উদযাপন করছিলেন যেটা আমাদের সবার চোখে লেগেছে, মন ছুঁয়ে গেছে। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি টিভিএস ম্যাচ অ্যানাটমিতে। সঙ্গে আছি মৌ, আমার সঙ্গে আছেন ফর্মার ক্যাপ্টেন অ্যান্ড গোলকিপার, আমাদের অসম্ভব ভালোবাসার 4 বছর পর তার সঙ্গে আবার দেখা, বিপ্লব ভট্টাচার্য। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো। এবং জাপানের জার্সি পরা দেখে দাদা আমার খুব ভালো লাগছে, কারণ এশিয়ার টিম জাপান এত ভালো খেলছে, আমরা খুবই গুড ফিল করছি, প্রাউড ফিল করছি। হ্যাঁ, অবভিয়াসলি যদি বলি জাপানের কথা, কারণ আমি ব্রাজিল সাপোর্টার। আই নো দ্যাট। কিন্তু ব্রাজিল আমাদের, জাপান হলো ব্রাজিল এশিয়ার। সো আমার মনে হয় জাপান যেভাবে এগিয়ে যাচ্ছে, এবং আমার মনে হয় যে এই বিশ্বকাপটা জাপান স্পেশাল কিছু দেখাবে, আমার বিশ্বাস। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা ফিরে আসি ম্যাচে, আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়া। কেমন দেখলেন ম্যাচ? অসাধারণ একটা ম্যাচ ছিল, বিশেষ করে আর্জেন্টিনারা যে ফুটবলটা খেলেছে অস্ট্রিয়ার সাথে। আমরা জানি ইউরোপের সেরা একটা দল এই অস্ট্রিয়া, এবং অস্ট্রিয়া কিন্তু হাই প্রেসিং ফুটবলটা পছন্দ করে। এবং আলজেরিয়ার সাথে যে ম্যাচটা হ্যাট্রিক করেছে আর্জেন্টিনা, সেই ম্যাচটা যদি বলি যে মেসির হ্যাট্রিক ছিল, দুর্দান্ত হ্যাট্রিক। এবং ওই ম্যাচটা কিন্তু আলজেরিয়া অনেকটা ডিফেন্সিভ ফুটবলটাই খেলেছে। সো এই ম্যাচটা টোটালি ডিফারেন্ট ছিল। প্রথম থেকেই অস্ট্রিয়া ট্রাই করেছে যে অ্যাটাকিং মুডে থাকতে, বা হাই প্রেসিং ফুটবল যেটা বলে সেটাই খেলতে। এবং অস্ট্রিয়ার কিন্তু বেশ কিছু প্লেয়ার আছে যারা ইউরোপের ভালো ভালো দলে খেলছে, এবং অস্ট্রিয়া টিমটা একটা গোছালো টিম। সো আমার মনে হয় এরপরেও যদি আর্জেন্টিনার যে পারফরমেন্স যদি দেখি, যে প্রথম থেকেই কিন্তু অস্ট্রিয়ার উপর ছড়ি গড়িয়েছে। 7 মিনিটে পেনাল্টি, সেটা নিয়ে অনেক ট্রলের শিকার হচ্ছিল, কারণ বাংলাদেশের মানুষই তো আমরা এরকম যে সারাক্ষণ একে অন্যের পেছনে লেগে থাকি। এবং পেনাল্টিটা মিস করলেন লিওনেল মেসি, কিন্তু 38 মিনিটে গিয়ে তিনি প্রথম গোলটা করলেন। দেখুন, মেসি কিন্তু পরপর 3টা ওয়ার্ল্ড কাপে পেনাল্টি মিস করেছে। পেনাল্টি যে কেউ মিস করতে পারে, কিন্তু মেসি ইজ মেসি। সো আপনি দেখেন যে 2 যুগের উপরে মেসির যেই মোহময় ফুটবল এবং মোহনীয় ফুটবল সারা বিশ্বের মানুষকে, যত আমি হয়তো আর্জেন্টিনা করি, অনেকে অনেক দলের করে, কিন্তু মেসি সবার, আমার কাছে মনে হয় মেসি কিন্তু ফুটবলটাকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে। সো আমার মনে হয় যে মেসি ডিজার্ভ করে, এবং মেসি তার জীবনে সব কিছু পেয়েছে। এবং আমাদের সৌভাগ্য যে আমরা ম্যারাডোনাকে দেখেছি এবং মেসিকে দেখছি। এখন একটা সময় আরও 50 বছর বা 100 বছর পর যখন আমরা কেউই থাকবো না, তখন তারা এই স্মৃতিগুলো রোমাঞ্চিত করবে যে মেসি নামে কেউ ছিল জাদুকরি, তার ফুটবল দিয়ে সারা বিশ্বের মানুষকে জয় করেছে। সো আমি মনে করি, আই ফিল প্রাউড পার্সোনালি যে 2011 সনে যখন মেসি এই বাংলাদেশে আছে, আমি তখন বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিলাম। মেসিকে এয়ারপোর্টে আমি মালা পরিয়েছি, তাকে রিসিভ করার সৌভাগ্য হয়েছে, এবং আর্জেন্টিনা দলটাকে পুরো। সো আমার মনে হয় যে আমি সো লাকি, এবং আমি ব্রাজিল ফ্যান হই না কেন, মেসি আমার কাছে প্রিয়। এটাই কাউকে বোঝানো অনেক কঠিন। আমিও ব্রাজিলের সাপোর্টার। আমি আরেকটি প্রসঙ্গে থাকতে চাই, মেসি যদি, আমি বলছি যে যদি খেলতে না পারেন বা মাঠে না নামেন, তাহলে আর্জেন্টিনার টিমটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে এখনও মেসি নির্ভর একটা দল। দেখুন, স্কোরিং জায়গায় যদি দেখেন, ওদের মার্টিনেজের কথা বলি, হ্যাঁ, তারপর আলভারেজের কথা বলি, সো ওরা কিন্তু গোল পাচ্ছে না। সো আমার মনে হয় যে গোল পাচ্ছে না, গোলটা পাওয়া খুব প্রয়োজন। আর্জেন্টিনা কিন্তু ভালো ফুটবল খেলছে, আপনি দেখেন 2টা ম্যাচে যদি কম্পেয়ার করেন, অনেক সুযোগ পাচ্ছে, ভালো খেলছে, কিন্তু দিন শেষে দেখুন সেই মেসি কিন্তু ত্রাণকর্তা হয়ে যাচ্ছে। আপনি ফার্স্ট গোলটা দেখেন, এবং সেকেন্ড গোলটা যদি বলি যে মেসি রাইট সাইড দিয়ে ঢুকে তার সহযোগীকে খুব ভালো একটা বল দিয়েছে, যে বলটা একদম গোলকিপার 5 পয়েন্ট ব্লকে সেভ করেছে, অসাধারণ সেভ ছিল ওই বল। আবার রিবিল্ড করে এসে আবারও বলটা মেসিকে দিল। মেসি দেখুন তার পায়ে যে কত জাদু, বলটা শর্ট করেছে, গায়ে লেগে আবার সেই মেসির কাছে, এবং অসাধারণ ফিনিশ। তো আমার মনে হয় যে এটা গড গিফটেড অনেক কিছুই আছে, যার জন্য কিন্তু মেসি করে দেখাচ্ছে এই বয়সেও। এবং আমার মনে হয় যে
মেসিকে সবাই বলে 38-39 পা দিয়েছে। সো আমার মনে হয় যে মেসি এখনোই 21 বছরের তরুণ। আজকে 23 তারিখ, আগামীকাল 24 জুন, আগামীকাল মেসির জন্মদিন। সো আগামীকাল তিনি আসলে 39 বছরে পা দেবেন। বলা যায় না, তিনি ঘোষণা দিয়েছেন পরের বিশ্বকাপ খেলবেন, এটাই শেষ বিশ্বকাপ, কিন্তু অন্য কিছু হতে পারে। আমি চলে যাব আমাদের পরবর্তী ম্যাচটাতে, ফ্রান্স ভার্সেস ইরাক। ফলাফল এমনটা হবে এটা অনেকটাই কিন্তু প্রেডিক্টেবল ছিল, কারণ ইরাক যে টিম আর ফ্রান্স যে দুর্দান্ত ফুটবল খেলে, এবং এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে টিমের দিক দিয়ে খুবই সলিড একটা টিম হচ্ছে আপনার ফ্রান্স। অবভিয়াসলি ফ্রান্স অসাধারণ একটা দল, আর এই ওয়ার্ল্ড কাপে কিন্তু ফ্রান্সের প্রতি সবাই বাজি ধরতেই পারে। তাদের অ্যাটাকিং সাইডটা কিন্তু অসাধারণ, ডেম্বেলের মতো আছে, ডেম্বেলে আছে, আরও বেশ কিছু প্লেয়ার আছে যারা কিন্তু যে কোনো সময় যে কোনো দলের রক্ষণকে ভেঙে চুরে শেষ করে দিতে পারে। সো আমার মনে হয় যে বিশেষ করে এমবাপ্পের কথা বলছি, এই ম্যাচের আগে আমরা প্রেডিকশন করছিলাম আমি আর ফয়সাল তিতুমির একটা টিভিতে। তো আমি বলেছি 4 গোলে জিতবে, সো তিতুমির বলেছিল 3 গোলে জিতবে। সো আসলেই তাই হয়েছে, এবং আমি মনে করি আমি নিজে থেকে বলেছিলাম যে হয়তো এমবাপ্পে একটা হ্যাটট্রিকও করতে পারে। এটা আমারও মনে হচ্ছিল যে সুযোগ ছিল, হ্যাটট্রিক করার সুযোগ ছিল, মিস হয়েছে। তারপরেও দেখুন এমবাপ্পে কিন্তু অনেকটাই 16 গোল করে মিরোস্লাভ ক্লোসার একদম সমান হয়ে গেছে। সো এমবাপ্পের কিন্তু সেই মেসিকে টপকে যাওয়ারও সুযোগ আছে, তার যে বয়স এবং তার গতি, ডিবলিং। এখন এই বিশ্বকাপেই যাবে নাকি পরবর্তী বিশ্বকাপে, সেটা একটা বিষয়। তবে আমার কাছে মনে হয় যে অনেক এখন যে ফ্রান্সের যে অবস্থা, ফ্রান্স যে দলটা দেখেন আপনি, হয়তো সেকেন্ড রাউন্ডে গিয়ে তারা অনেক সুযোগ আছে। এখন আরেকটা ম্যাচ আছে গ্রুপ পর্যায়ে। সো আমার মনে হয় এখানে কিন্তু কম্পিটিশনটা যদি দেখেন তাহলে অনেক খুবই ক্লোজ হয়ে যাবে মেসির সাথে এই বিশ্বকাপেই। সো আমার মনে হয় যে আমরা চাই রেকর্ড গড়ুক, রেকর্ড ভাঙুক, এটাই কিন্তু ফুটবলের সৌন্দর্য। আর এমবাপ্পে এখনও অনেক তরুণ। সো আমি মনে করি মেসি যেই ফুটবল খেলছে, মেসি ডে বাই ডে, এভরি ম্যাচ মেসি যদি তার 4-5টা সুযোগ পায়, তার মধ্যে 1-2টা গোল ইজি হবে মেসির। ডেফিনেটলি। একটু চলে যাব আমি সেনেগাল এবং একই সাথে নরওয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে সেনেগাল এগিয়ে, নরওয়ে একটু পিছিয়ে, কিন্তু নরওয়ে যে ফুটবলটা খেললো, এবং হল্যান্ডের কথা বলতে হয়, আমি ইন্ট্রোডাকশনও বলছিলাম যে প্রথম ম্যাচে জোড়া গোল, দ্বিতীয় ম্যাচেও জোড়া গোল, এবং তিনি এখন উঠছেন, হি ইজ ফ্লাইং। দেখুন হল্যান্ড কিন্তু যদি দেখেন এখন ওয়ার্ল্ড ফুটবলের নাম্বার 9, সুপার নাম্বার 9, এবং হল্যান্ডের মতো এত ফিজিক্যালি একটা নাম্বার 9 বিগত ধরেন আপনার মানে গত 2 যুগেও আমি দেখিনি ওই টাইপের স্ট্রাইকার। সো আমার মনে হয় যে বাছাই পর্বটা যদি দেখেন আপনার নরওয়ে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে, এবং এই নরওয়ে টিমটা কিন্তু ব্যালেন্স একটা দল ইউরোপে। সো আমার মনে হয় যে এই বিশ্বকাপে আপনার লাস্ট ম্যাচটা যেটা খেললো অসাধারণ খেলেছে সাদিও মানের সেনেগালের বিরুদ্ধে। সো 3-2 হয়েছে রেজাল্টটা, খুব কম্পিটিটিভ একটা ম্যাচ হয়েছে, সেনেগালও ভালো ফুটবল খেলেছে। এবং লাস্ট ডের যে 4টি ম্যাচ, এর মধ্যে আমার সবচেয়ে বেস্ট লেগেছে হচ্ছে সেনেগাল এবং নরওয়ের ম্যাচ, মানে খুবই অসাধারণ একটা ম্যাচ ছিল, গোল দিচ্ছে, গোল রিসিভ করছে। সো আমার মনে হয় যে অসাধারণ একটা ফুটবল হয়েছে, এবং এই বিশ্বকাপটা যদি দেখি আমরা প্রথম থেকেই খুব সুন্দর ফুটবল হচ্ছে। ছোট দলগুলো বড় দলদেরকে রুখে দিচ্ছে, এবং গোলরক্ষকদের মহাকাব্যিক বিশ্বকাপ আমার কাছে মনে হচ্ছে। সো আমার মনে হয় যে এই বিশ্বকাপটায় আমরা আরও অনেক ভালো কিছু দেখতে পারবো। একেবারেই তাই। বাট সেনেগালের দুর্বলতা জায়গাগুলো কি ছিল? কারণ তারা তো খুব ভালো ফুটবল খেলে। দেখুন আফ্রিকানদের একটাই সমস্যা যে ওদের যদি দেখেন যে কম্পেয়ার করেন ল্যাটিন এবং ইউরোপের ফুটবলের সাথে, তারা কিন্তু ভুলগুলো করে বেশি, বিশেষ করে ওরা হয়তো ফিজিক্যালি খেলতে যায়, তো ট্যাকটিক্যাল জায়গায় ওরা এখনও অনেক পিছিয়ে আছে। সো এইসব জায়গায় কিন্তু ওরা পিছিয়ে আছে বলেই কিন্তু ওরা ম্যাচ জিততে পারে না। সো দিন শেষে কিন্তু তাদের এখন যেই স্ট্যান্ডার্ড আস্তে আস্তে করে ওরা কিন্তু একটা লেভেলে যাচ্ছে খেলতে, এবং আমার বিশ্বাস যে আফ্রিকা কিন্তু ভালো ফুটবল খেলবে এবং খেলছেও এখনও। সো আমার মনে হয় তারপরও ইউরোপ এবং ল্যাটিনের সাথে, বিশেষ করে আবার এশিয়া আছে, এখন এশিয়া কিন্তু পিছিয়ে নেই। আপনি দেখেন এশিয়া কিন্তু চমৎকার ফুটবল খেলছে, ইরান দারুণ খেলছে, আমাদের জাপান খেলছে, সাউথ কোরিয়া খেলছে, সো অসাধারণ ফুটবল খেলছে। সো আজকে আলজেরিয়ার সাথে দেখলাম ম্যাচটা কিন্তু 1 গোলে এগিয়েছিল জর্ডান, হয়তো সেকেন্ড হাফে গিয়ে লাস্টে গোল খেয়ে হেরেছে, কিন্তু ভালো ফুটবল খেলেছে। আলজেরিয়া জর্ডানের প্রসঙ্গ নিয়ে এলেন, এই প্রসঙ্গে আমি একটু পরে যেতাম। আলজেরিয়া প্রথম ম্যাচে ছিল তাদের আর্জেন্টিনার সাথে খুবই শক্তিশালী দল, এবং ফিফা র্যাঙ্কিং 1 নম্বর দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তাদের সাথে ফার্স্ট ম্যাচে মুখোমুখি হওয়াটা, এটা আসলে খুব নার্ভাস
করে দেয় প্লেয়ারদেরকে আমার কাছে মনে হয় I don't know, যে কারণ- দলে মেসি আছে যে দলে সবাই মেসি মেসিকে নিয়ে আছে। ভাবতে হবে ট্রুলি। হ্যাঁ, তো সেখানে আলজেরিয়া জর্ডানের সাথে যেভাবে জিতলো, এটা আমার কাছে মনে হয়েছে যে এটা কি আলজেরিয়া তাহলে মানে তারা কি থাকছেন না কি হবে? না এখন এখানে পর্যন্ত সমীকরণটা কি হবে? এখনো একটু সুযোগ আছে যে আলজেরিয়ার লাস্ট আরেকটা ম্যাচ আছে, সো আমার মনে হয় ওই ম্যাচটার উপর ডিপেন্ড করবে আপনার অস্ট্রিয়ার সাথে ম্যাচ, এটা অনেক হার্ড একটা ম্যাচ হবে। সো ওই ম্যাচটা যদি জিতে যায় আলজেরিয়া, তাহলে আলজেরিয়া কোয়ালিফাই করার সুযোগ থাকবে। একেবারেই তাই। আমি চলে আসি আজকের দিনের ম্যাচগুলোতে। পর্তুগাল ভার্সেস উজবেকিস্তান। পর্তুগাল প্রথম ম্যাচ আমরা খুবই হতাশ হয়েছি এবং CR7-এর কাছ থেকে যে পারফরমেন্স সেটাও আমরা পাইনি। সো সেই প্রসঙ্গ দিয়ে শুরু করব যে আজকের ম্যাচে কি পর্তুগাল তাদের আসল চেহারায় ফিরবে? CR7 তার চেহারায় কি ফিরতে পারবে? দেখুন CR7 তার আসল চেহারায় ফিরে কিনা সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হলো পর্তুগাল তাদের সেরা অবস্থায় ফিরতে পারে কিনা। দেখুন পর্তুগাল যে স্কোয়াড, অসাধারণ একটা স্কোয়াড, অবশ্যই পর্তুগালের ব্যাক করা উচিত, কারণ খেলা হচ্ছে আপনার উজবেকিস্তানের সাথে, বিশ্বকাপে প্রথম খেলছে। সো আমার মনে হয় যে যেই দল, এবং আমার মনে হয় ওরা টিম গেম যেটা বলে, আমরা দেখেছি যে রোনালদোর সাথে একটা গ্যাপ আছে এখনও এই পর্তুগাল টিমের। সো আমার মনে হয় যে বর্তমান যে প্রজন্ম এই পর্তুগালের অসাধারণ একটা টিম। সো আমার মনে হয় ওরা যদি অ্যাজ এ টিম তাদের ভালো পারফরমেন্স করার চিন্তা থাকে, মানসিকতা থাকে যে ফুটবল হলো মানে টিম গেম, তো এখানে মানে আমার কাছে যেই জিনিসটা বেশি খারাপ লেগেছে সেটা হলো রোনালদোর ব্যাপারে, যে রোনালদো কিছু কিছু সিচুয়েশানে সে পজিশানে যাচ্ছে, তাকে ঠিকমতো বল দিচ্ছে না, অন্যরা শটগুলো করছে, তো সেলফিশনেসগুলো ছাড়তে হবে। সো অ্যাজ এ টিম যদি খেলতে পারে অবশ্যই এই পর্তুগাল অনেক দূর যাবে আমি বিশ্বাস করি। পর্তুগালের প্রসঙ্গে ফিরছি আবার একটু, আমার এখানে সেলফিশনেসের কথা মনে পড়লো যে আর্জেন্টিনাকে দেখে আমরা একসঙ্গে খেলতে, সবাই টিম হয়ে খেলে, এটা কিন্তু ফ্রান্সে খানিকটা মিসিং। আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা। ফ্রান্সেও কিছুটা আছে, ফ্রান্স টিমেও আছে, কিন্তু ফ্রান্স টিমে সবচেয়ে বড় জিনিস প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু অসাধারণ। আপনি যদি দেখেন, আপনি এমবাপ্পে না থাকলেও কিন্তু এমবাপ্পের জায়গায় প্লেয়ার আছে, অসাধারণ কিছু প্লেয়ার আছে। কিন্তু আপনি দেখেন এই আর্জেন্টিনা দলে মেসিকে যেই রেসপেক্ট করে সবাই একদম A to Z সবাই, এবং মেসি সবাইকে রেসপেক্ট করে। এটা হলো এই টুইনটা তৈরি হয়েছে 1-2 দিনে না, অনেক দিন ধরে। সো আসলে একটা জায়গায় যখন একটা খেলোয়াড়ের প্রতি ভরসা থাকে, তার বয়স ডাজেন্ট ম্যাটার, তাকে যদি সাপোর্ট করে, আমার মনে হয় সে তার বেস্ট পসিবল পারফরমেন্সটা দিয়ে কিন্তু মন জয় করে নেবে সবার। একেবারেই তাই। চলে আসি পর্তুগাল উজবেকিস্তানে আবারও। এখন পর্যন্ত গ্রুপের পজিশন হচ্ছে পর্তুগাল রয়েছে 3rd পজিশন এবং উজবেকিস্তান 4th। উজবেকিস্তানে উঠে আসার সম্ভাবনা খুবই কম, বাট তারপর এবার যেহেতু ছোট দলগুলো চমক দেখাচ্ছে, যদি কাবো ভের্দের মতো ম্যাচ তারা খেলতে পারে তাহলে হয়তো চমক আমরা দেখতেই পারি। তবে আমার মনে হয় না যে এই স্কোয়াড আপনার বিশেষ করে পর্তুগাল টিমের আজকে পর্তুগাল জিতবে ম্যাচ, আমার কাছে মনে হয়। ওকে, যেহেতু স্কোয়াডের প্রসঙ্গ হলো, প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখে নিব পর্তুগাল এবং উজবেকিস্তান ম্যাচের সম্ভাব্য লাইন আপ। আমি একটু ব্রুনো ফার্নান্দেজের প্রসঙ্গে যাব। পর্তুগালের স্টার প্লেয়ার, তার সম্পর্কে কি বলবেন? হ্যাঁ, ব্রুনো ফার্নান্দেজ কিন্তু আপনি দেখেন ইংলিশ প্রিমিয়ার লিগে অসাধারণ ফুটবল খেলে থাকে ম্যানচেস্টার ইউনাইটেডে, এবং সে মানে এত একজন মানে কোয়ালিটি প্লেয়ার, যেটা এই ধরনের খেলোয়াড় একটা দলে থাকা মানে অনেক বড় ব্যাপার। আর যেখানে ধরেন CR7 আছে, নাম্বার 9 পজিশনে খেলে, সে সাইড থেকে তাকে সাপোর্ট দিচ্ছে, দুটো উইং দিয়ে খেলতে পারে, এবং কি প্লেয়ার যদি বলি, ব্রুনো ফার্নান্দেজ ওয়ান অফ দেম। সো আমার মনে হয় এই স্কোয়াডটা যদি আমি দেখি যে ওদের যে স্কোয়াড, সো পর্তুগালের এই স্কোয়াডটা তাদের যদি নিজের যে সেরা ম্যাচটা খেলতে পারে, এখানে ধরেন এই টিমটা অনেক দূর যাবে। আমরা কিন্তু বিশ্বকাপের আগেই যেটা একটা চিন্তা করেছি যে পর্তুগাল টিম অন্তত 4টা দলের একটা দল হতে পারে এই বিশ্বকাপের দাবিদার, অবভিয়াসলি। কিন্তু ওই দাবিদার কিন্তু মাঠে প্রমাণ করতে হবে। আপনি দেখুন মাঠের পারফরমেন্স আগে, আমার পত্রিকা বা মিডিয়া যত কিছুই বলেন, দিন শেষে আপনি মাঠে পারফর্ম করতে না পারলে কোনো কিছুই কাজে আসবে না। একেবারেই তাই। আমরা এবার যদি উজবেকিস্তানের দিকে তাকাই, এলডর তাদের একজন স্টার প্লেয়ার, সে কতটুকু মানে এফেক্টিভ হবে আজকের ম্যাচে বলে মনে হয়? দেখুন অবশ্যই, আর ওরা কিন্তু ওদের জন্য কিন্তু বিশ্বকাপে প্রথম একটা প্ল্যাটফর্ম, সো বিশ্বকাপে তাদের সর্বোচ্চ চেষ্টা করে, এবং ওদের একটা খেলোয়াড় অলরেডি একটা গোল করেছে, বিশ্বকাপের প্রথম গোল করেছে। সো আমার মনে হয় ওদের যে দলটা আছে, ওরা চাইবে তাদের মানে বেস্ট পসিবল পারফরমেন্স করতে, সবার মন জয় করতে। আর এশিয়া থেকে তো কিন্তু খারাপ করছে না আমাদের এশিয়ানরা, সো বেটার করছে। কিছু কিছু দল আসলে গ্রুপ স্টেজে গিয়ে যেই দলগুলোর সাথে খেলছে, হয়তো বিশ্ব চ্যাম্পিয়ন
চ্যাম্পিয়ন, যারা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, তো এই দলগুলোর সাথে যখন খেলতে যায় স্বাভাবিকভাবে টিমের যে একটা রেটিং আছে সেই রেটিংয়ের কাছে, এবং যদি ধরেন নিজেদের বেস্ট পসিবল ম্যাচ না খেলতে পারে তাহলে এখানে রেজাল্ট বের করা অনেক টাফ হয়ে যায়। একেবারেই তাই। পরের ম্যাচ ইংল্যান্ড, আমার খুবই ফেভারিট টিম এবারের বিশ্বকাপে, ভার্সেস ঘানা। হ্যাঁ, ইংল্যান্ডের কথা বলবো। 66 ওয়ার্ল্ড কাপ জেতার পর কিন্তু এই ইংল্যান্ডকে নিয়ে সবাই বাজি ধরতো, কিন্তু এই ওয়ার্ল্ড কাপের আগে থমাস টুকেলের যে টিমটা, জার্মান কোচ, মানে মিডিয়া থেকে শুরু করে সব কিছুর বাইরে ছিল, কেউ কিন্তু বাজি ধরেনি এই ইংল্যান্ডকে নিয়ে। কিন্তু প্রথম ম্যাচের পর ইংল্যান্ডের আসল চেহারা দেখেছে, এবং ইংল্যান্ডের শক্তি যদি বলি, আপনার ফ্রান্সের যেমন অ্যাটাকিং সাইডটা এবং সেম কিন্তু ইংল্যান্ডের। তো আমার মনে হয় যে ইংল্যান্ড দলের অ্যাটাকিং সাইডটা অসাধারণ, এবং এই ইংল্যান্ড টিমটা কিন্তু থমাস টুকেলের নেতৃত্বে কিন্তু অনেক দূরে এগিয়ে যাবে। এবং আজকের ম্যাচটা বিশেষ করে গানাও ভালো টিম, গানা ফার্স্ট ম্যাচ জিতেছে, এবং গ্রুপের পজিশনও কিন্তু 1-2, তো দুটো টিমই চাইবে আজকে ম্যাচটা উইন করতে। তবে আমার কাছে মনে হয় যে ইংল্যান্ড যে স্কোয়াড, ইংল্যান্ডের প্রথম ম্যাচ দেখে ইংল্যান্ড ম্যাচটা জিতবে আমার কাছে। আবারও মনে হচ্ছে নিঃসন্দেহে ইংল্যান্ডের জেতার কথা, কারণ এত এনার্জেটিক তাদের প্লেয়াররা এবং দুর্দান্ত খেলেছে, মানে সুপার ফাস্ট। হ্যাঁ, ট্রু। আমরা তাহলে একটু দেখে নেই যে এই দুটো মানে টিমের লাইন আপ কি হতে পারে সম্ভাব্য। প্রিয় দর্শক, একটু স্ক্রিনে চোখ রাখবো এবং দেখে নেব ইংল্যান্ড এবং ঘানা এই দুটো দলের সম্ভাব্য লাইন আপ আজকে কি হতে পারে। তারপরও ফিরে আসি, ঘানা নিশ্চয়ই চাইবে যে আজকের ম্যাচটা উইন করে টেবিলের টপে যেতে। সেই জায়গায় তারা কি কি স্ট্র্যাটেজি ফলো করতে পারে? দেখেন, গানা টিমটাও খারাপ না, আপনার আফ্রিকার প্রথম ম্যাচটা ওরা জিতেছে 1 গোলে। সো আমার মনে হয় যে গানার সম্ভাব্য অনেক সুযোগ আছে। মেইন হলো আপনার ম্যাচে যদি সুযোগগুলো কাজে লাগাতে পারে, এবং গানা আফ্রিকার পরাশক্তি, এবং এই মানে কোয়ালিফাইং রাউন্ডগুলো যদি দেখেন, গানা কিন্তু খুব ভালো ফুটবল খেলেই কিন্তু আফ্রিকা থেকে কোয়ালিফাই করেছে, এবং খেলছে ধরেন আপনার এখন ইংল্যান্ডের মতো একটা শক্তিশালী দলের সাথে। সো আমার মনে হয় যে এই ম্যাচটায় ওরা যদি স্কোরিং করতে পারে, এবং গানা ছেড়ে কথা বলবে না লাস্ট মুহূর্ত পর্যন্ত। সো কিন্তু অপোজিটে যদি আপনি ইংল্যান্ড টিমটা দেখেন, অ্যাটাকিং সাইডে হ্যারি কেনের মতো দুর্ধর্ষ স্ট্রাইকার আছে, দুর্দান্ত খেলেছে। সো আমার মনে হয় যে এই দলটার এবং ওদের যে অ্যাসিস্টগুলো হয় উইং দিয়ে ইংল্যান্ড টিম, এই ইংল্যান্ড টিম কিন্তু আপনার টোটালি হাই প্রেসিং ফুটবল খেলছে, এবং যে ইংল্যান্ডের কাছে প্রত্যাশা ছিল, এবং ইংলিশ লিগটা যদি দেখেন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট লিগ হয়। সো এই টিমটা কিন্তু স্বপ্ন দেখতেই পারে, এবং আমার বিশ্বাস যে ম্যাচটা কম্পিটিটিভ হবে, কিন্তু দিন শেষে ইংল্যান্ড ম্যাচটা জিতবে নিশ্চয়ই। আমরা একটু যাব অ্যান্টনি তার প্রসঙ্গে, অর্থাৎ ঘানার একজন স্টার প্লেয়ার, তাকে নিয়ে কি বলার আছে? হ্যাঁ, অবশ্যই ভালো, এবং যেই মানের খেলোয়াড় সে, তার কাছে কিন্তু অবশ্যই প্রত্যাশা করতে পারে। মেইন হলো সুযোগগুলো কাজে লাগাতে হবে, এবং তাকেও মার্ক করবে যে ডিফেন্স লাইন আছে, স্টোনদের নিয়ে গড়া যে টিম ডিফেন্ডিং, এবং মিডফিল্ডটাও কিন্তু অসাধারণ। হ্যাঁ, সো আমার মনে হয় সুযোগ দিবে না। লাস্ট ম্যাচটা যদি আপনি দেখেন গানার, ওদের সাথে যে ম্যাচটা ছিল, সো ওরা 1 গোলে জিতেছে ঠিক, কিন্তু আমার কাছে ওই গানার যে ফুটবল, যে আফ্রিকান যেই ফুটবল এবং টাচি ফুটবল, ওই ধরনের ফুটবল মনে নেই। একটু শারীরিক দিয়ে ওদের যে শক্তিমত্তা, ওইগুলো দিয়েই ওরা 1 গোলে জিতেছে ম্যাচটা, এবং ওই ধরনের ফুটবল আমার চোখে পড়েনি, বিশেষ করে ইংল্যান্ডের সাথে খেলার। ইংল্যান্ড যে ফুটবল, যে প্যাটার্নে ফুটবল খেলে, একেবারেই। আমিও বলবো যে ডেফিনেটলি এই ম্যাচের হট ফেভারিট হচ্ছে ইংল্যান্ড। আমি চলে যাই পরের ম্যাচ, কলম্বিয়া ভার্সেস কঙ্গো ডিআর। কঙ্গো তাদের প্রথম ম্যাচ, কিছু বলার নেই আসলে, খেলা মানে তো এরকমই হবে যে কেউ জিতবে কেউ হারবে, বাট এই ম্যাচটাতে আপনি কাদেরকে এগিয়ে রাখবেন? কঙ্গো কলম্বিয়া, অবভিয়াসলি আমি কলম্বিয়াকে এগিয়ে রাখবো। কলম্বিয়া সাউথ আমেরিকান শক্তিশালী একটা দল, এবং একটা সময় অনেক ভালো খেলোয়াড় খেলতে ওই দলে। সো আমার মনে হয় যে কলম্বিয়ার টিমটা কিন্তু অনেক গোছানো এবং ভালো টিম। সাউথ আমেরিকা থেকে আমরা দেখেছি যে বাছাই পর্বে ব্রাজিল, আর্জেন্টিনার মতো শক্তিশালী দলদেরকে অনেক ব্যাক দিয়েছে। সো আমার মনে হয় যে কলম্বিয়া এই ম্যাচটা জিতবে। পরের ম্যাচে চলে যে পানামা ভার্সেস ক্রোয়েশিয়া। হ্যাঁ, ক্রোয়েশিয়া ডেফিনেটলি ফেভারিট। ক্রোয়েশিয়া অবশ্যই আপনার ফেভারিট বলেন, তবে ফার্স্ট ম্যাচটা যদি দেখেন হেরে গেছে ওরা, এবং পানামাও কিন্তু তাদের বেস্ট পসিবল ম্যাচটাই খেলেছে ফার্স্ট ম্যাচটা। সো আমার মনে হয় যে এই ম্যাচটাও একটু কম্পিটিটিভ হবে, কিন্তু দিন শেষে আপনার ক্রোয়েশিয়া জেতার সম্ভাবনা বেশি। ক্রোয়েশিয়া টিমটা কিন্তু অসাধারণ একটা দল। যদি লুকা মদ্রিচকে আপনি বাদ দিয়ে বলেন যে লুকা মদ্রিচ একমাত্র খেলোয়াড়, যে আর আদার্স প্লেয়ারদের দিকে যদি দেখেন অনেক ভালো ভালো প্লেয়ার আছে এই দলে। একেবারেই তাই। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, আজকে সময় দেওয়ার জন্য। অনেক ভালো থাকুন দাদা, আমি তাহলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।
প্রিয় দর্শক, সময় হচ্ছে আজকের মতো বিদায় নেবার। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। আমরা আশা করছি যে আজকে হয়তো CR7 ভালো খেলবেন, পর্তুগাল ভালো খেলে তাদের যে আসল যে রূপ, সেই রূপে হয়তো ফিরবে। আর অবশ্যই দেখতে থাকুন TVS ম্যাচ অ্যানাটমি।